নমস্কার, শুরু করছি বাংলা বলছে। গতকাল এই খবরটা প্রকাশ্যে আসে যে জাতীয় নির্বাচন কমিশন তারা চায় যে রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর তার ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স এবং যে মর্মে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের কাছে চিঠি এসে পৌঁছয় যে এই নির্বাচনী আধিকারিকের যে দফতর সেটাকে যে স্বরাষ্ট্র দফতরের অধীনে এখন রয়েছে এই দফতর, সেই দফতরকে নিয়ন্ত্রণ মুক্ত করা হোক। আর এরপরই শুরু হয়েছে রাজনৈতিক মহলের জল্পনা। প্রশ্ন উঠছে যে নির্বাচনের আগে কেন এই পদক্ষেপ, কেন রাজ্যের নিয়ন্ত্রণ মুক্ত করার এই প্রয়াস? তাহলে কি বাংলার নির্বাচনে, যার আর মাত্র 9-10 মাস দেরি, সেখানে এই নির্বাচন কমিশনকে হাতিয়ার করার একটা প্রয়াস? কারণ আমরা দেখেছি যে ইতিমধ্যেই শুধুমাত্র এ রাজ্যের শাসক দল নয়, বিজেপির বিরোধী দলগুলো বারংবার প্রশ্ন তুলেছে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। আর এরই পাশাপাশি আমরা এই মুহূর্তে রাজনীতির আঙিনায় বহুল চর্চিত যে শব্দটা পাচ্ছি, যে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আসলে বিহার সেটা বাহানা, বাংলা নিশানা। কালকে ইলেকশন কমিশনের তরফ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে যে এই SIR এ, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে, সেখানে 52 লক্ষ নাম বিহারে বাদ পড়েছে। আর এখানে প্রশ্ন উঠছে যে বিহারে 52 লক্ষ নাম বাদ পড়েছে, যাদের একদম ব্রেকআপ দিয়ে ইলেকশন কমিশন দেখিয়ে দিয়েছে যে তাদের মধ্যে কত লক্ষ ভুয়ো, কত লক্ষের কোনো খোঁজ পাওয়া যায়নি, তারা শিফট করেছেন। প্রশ্ন উঠছে যে বিহারে SIR এ 52 লক্ষের নাম বাদ যাওয়া বাংলার জন্য কি অশনি সংকেত? এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গেও পরিচয় করাবো। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। রাজ্যের বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই। এর মধ্যেই সিইও দপ্তরকে স্বশাসিত সংস্থা গড়ে তুলতে উঠে পড়ে নামলো কেন্দ্র। সরাসরি নির্বাচন কমিশনের চিঠি এসে পৌঁছল নবান্নে। সিইও দপ্তরকে প্রশাসনিক ও আর্থিকভাবে স্বশাসন দিতে নির্দেশ এলো মুখ্য সচিবের কাছে। চিঠিতে বলা হয়েছে সিইও দপ্তরের হাতে নিজস্ব আর্থিক ক্ষমতা নেই, রাজ্যের অর্থ দপ্তরের উপর নির্ভর করে তাদের কাজ চালাতে হয়। এই দপ্তর আবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের অধীনে, সেখানকার নেতৃত্বে প্রধান সচিব পদমর্যাদার আধিকারিক। অথচ সিইও নিজে অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার আধিকারিক। কমিশনের মতে সাংবিধানিক দিক দিয়ে এটা সিইওর স্বাধীনতার পরিপন্থী। দিল্লির এই চিঠিতে আশঙ্কায় তৃণমূল শিবির। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এটা বিতর্কিত বিষয়। রাজ্যের টাকায় মাইনে পাবে, আবার সেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এটা হতে পারে না। অনেক বিতর্কিত বিষয়, ব্যাপারটা নিয়ে আমিও দেখেছি। এটা আমার ব্যক্তিগত অভিমত হলো, রাজ্য সরকার যদি ওদের ফান্ডিং করেন, আমাদের রাজ্য সরকারের যারা অর্থ দপ্তর রয়েছে, অর্থ দপ্তরের অর্থে তারা পরিপুষ্ট হবে, আর রাজ্য সরকারের তাদের উপর কোনো কন্ট্রোল থাকবে না, কন্ট্রোল বা তাদের মতামত থাকবে না, এটা হতে পারে। বাংলায় এসব চলবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, 17 জুলাই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের চিঠি এসে পৌঁছয় মুখ্য সচিব মনোজ পান্থের কাছে। সিইও দফতরকে স্বতন্ত্র হিসেবে ঘোষণার নির্দেশ দেওয়া হয়। এরপর 21 জুলাইয়ের সভায় গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানান, বিহারের মতো এখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করতে এলে কমিশনের অফিস ঘেরাও হবে। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। এর মধ্যে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাঙালি আটক নিয়ে সরব হয়েছে রাজ্য। অভিযোগ উঠছে ঘুরপথে এনআরসি চালু করার জন্যই নানা পথ খুঁজছে কেন্দ্র। উত্তরবঙ্গের আরও এক বাসিন্দার কাছে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম। তাই জল্পনা জোরদার হচ্ছে, তার সঙ্গেই তুঙ্গে উঠছে কেন্দ্র রাজ্য সংঘাত। কলকাতা টিভি। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই।
সিপিআই এর পক্ষ থেকে রয়েছেন সৈকত গিরি, কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য, এবং কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী। আমি প্রথমে একটু সুমনদার কাছেই আসি। সুমনদা, বিষয়টাকে কিভাবে দেখছেন? কারণ যেভাবে ফাংশনাল ইন্ডিপেন্ডেন্সের কথা বলা হয়েছে, যে রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দফতর, যে সিইও দফতর, সেটাকে স্বরাষ্ট্র দফতরের নিয়ন্ত্রণ মুক্ত, সেটাকে স্বাধীন করার উদ্যোগ। দেখুন, রাজ্যের নির্বাচন কমিশনের যে অফিস, সেটাকে যদি স্বাধীন করার উদ্যোগ নেওয়া হয় সেটাতে কোনো আপত্তির কিছু থাকে না, কিন্তু তখনই প্রশ্ন আসে যে কেন্দ্রের যে নির্বাচন কমিশন সেটা কতটা স্বাধীনভাবে কাজ করছে। এখানে কংগ্রেসের মুখপাত্র আছেন, রাহুল গান্ধী যেটা টুইট করেছিলেন যে যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান আধিকারিককে বাছা হলো, এর আগে যখন বাছা হয়েছিল, তখন দেখা গেছিল সিম্পল ভোটে রাহুল গান্ধীর মতামতকে উপেক্ষা করা হয়েছে। এই জ্ঞানেশ কুমারের ক্ষেত্রে উদাহরণটা আরও বাজে। তিনি কি কি করছেন আমরা সবাই জানি। বিশেষ করে মহারাষ্ট্রের যদি আমরা উদাহরণ দিই, মহারাষ্ট্রে রাহুল গান্ধী যেখানে একদম পয়েন্টেড বলেছেন যে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচন থেকে বিধানসভা নির্বাচনের মধ্যে একই বছরে 2024 দুটো হয়েছিল, 34 লক্ষ ভোটার বেড়েছিল, আর 20% ভোট বেড়েছিল শুধুমাত্র দেবেন্দ্র ফডনবিসের কেন্দ্রে। সেখান থেকে যদি আজকের বিতর্কটা যেখানে শুরু, সেই বিহারে আপনি আসেন, দেখুন বিহারে অ্যাকচুয়ালি বাদ যাচ্ছে প্রায় 71 লক্ষ। কারণ হচ্ছে 29 লক্ষকে ওরা বলছে যে ওরা গিয়ে স্পটে পায়নি। এবার ইলেকশন কমিশন যদি গিয়ে বলে আমি বাড়িতে পাইনি, বিহারের মতো রাজ্যে যেখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা এত বেশি, সেখানে তো বাড়িতে পাবেই না। 1 মাসের নোটিশে কোন পরিযায়ী শ্রমিকের পক্ষে সম্ভব যে কেরালায় কাজ করছে ছেড়ে এসে করবে? আপনি যদি বিহারের ক্ষেত্রে বা সারের ক্ষেত্রে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে আপনি যদি ইলেকশন কমিশনের ডকুমেন্টে দেখেন, সেখানে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার্স আইডেন্টি কার্ড, যে তিনটে এতদিন মুখ্য ছিল, সেই তিনটেকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। যেটা কোর্টেও, আদালতেও জানিয়েছে, আদালত বলা সত্ত্বেও গুরুত্ব দেওয়া হচ্ছে না। এবার যদি আপনি দেখেন যে ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে, বিহারের ক্ষেত্রে ধরুন, আমি বিহারের উদাহরণ দিয়ে বলি, পাসপোর্ট। বিহারের মোট জনসংখ্যার মাত্র 2% মানুষের কাছে পাসপোর্ট আছে। চা হচ্ছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। বিহারের মোট জনসংখ্যার মাত্র 23% কাছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে। চা হচ্ছে সরকারি চাকরি করি এরকম কোনো নথি। বিহারে মাত্র 4.8% লোক সরকারি চাকরি করে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষকে সিস্টেমের বাইরে রাখার জন্য বা ভোটার তালিকায় তাদের ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার যেটা বিহারে করা হয়েছে সেটা পশ্চিমবঙ্গে করা হবে, কারণ বিহারের পরেই পশ্চিমবঙ্গে নির্বাচন। তার মানে টাইমিংটা কি খুব ইম্পর্টেন্ট, যে সময় দাঁড়িয়ে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা বোঝাই যাচ্ছে যে বিহারের পর যেটা বাংলায় করা হবে, জাস্ট সময়ের অপেক্ষা। অগস্টেই হয়তো সেই কাজ শুরু হয়ে যাবে, সেই সময় দাঁড়িয়ে ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স। আমি যতদূর জানি যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারি দফতরের বিভিন্ন কর্মীদের কাছে চিঠি পাঠানো হয়ে গেছে যে তোমরা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যোগ দাও। ফলে দিস ইজ অন কার্ড, সেটা নিয়ে কোনো সন্দেহ রাখার দরকার নেই। এবং একই মডেল বিহারে, যে মডেলে, এবং বিহারে কিন্তু যেটা এতদিন বিজেপি বলতো যে আমরা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের মুক্ত করব, বিহারে তো রোহিঙ্গা বা বাংলাদেশিরা বাদ যায়নি, বাদ গেছে পিছড়ে বর্গ, যারা লালু প্রসাদ যাদবের ভোট ব্যাংক। এবং যে সাংবাদিক গ্রাউন্ড থেকে সেই রিপোর্টটা করেছেন তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দেওয়া হয়েছে। ফলে বিজেপি কি উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে সেটা খুব পরিষ্কার। দেখুন, বিজেপি এটা খুব লুকোছাপিও করে না। আমরা যেই সকলের জন্য ভোটাধিকার পেয়েছি সেটা 1947-এ আমাদের সংবিধানের অধিকার, বি.আর. আম্বেদকরের অধিকার। বিজেপি কোনোদিন এটাকে সমর্থন করেনি। 1928 সালে যখন আম্বেদকর তৎকালীন ব্রিটিশ সরকারের কাছে সকলের জন্য ভোটাধিকারের কথা বলেছিল, তখন আরএসএস সেটা বিরোধিতা করেছিল। 1931-এ যখন করাচি কংগ্রেস অধিবেশনে সকলের জন্য ভোটাধিকারের কথা কংগ্রেস বলেছিল, সেটার আরএসএস বিরোধিতা করেছিল। আরএসএস সবসময় বিশ্বাস করে যে সমাজে পিছড়ে বর্গ তাদের কেন ভোটাধিকার থাকবে, আমি ব্রাহ্মণ, আমার ভোটাধিকার থাকতে পারে। আমি আসবো, আমি একটু শুভাশিস তার কাছে আসি। শুভাশিস দা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এত তোলপাড় চলছে। আজকেও আমরা দেখেছি যে সেখানে যে দেশের সমস্ত বিরোধী দলের, যে বিজেপি বিরোধী দলগুলির যারা প্রতিনিধি, তারা এটা নিয়ে সোচ্চার হচ্ছেন। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে, সেরকম একটা সময়ে দাঁড়িয়ে, এই যে টাইমিং, এই যে ক্রোনোলজি, সেখানে যদি আমরা দেখি যে গতকাল যে খবর প্রকাশ্যে এলো যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে এ রাজ্যের সিইও দফতরকে
ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স, তার ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স সুনিশ্চিত করার জন্য, এটা কি একদম বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরা যেতে পারে আদৌ? না না না, আসলে মৌপিয়া ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স যদি রাখবেই, তাহলে পরে নির্বাচন কমিশনকে কিভাবে নিয়োগ করা হবে সেই পদ্ধতি থেকে সিজিআইকে বাদ দিতেন না। যেদিন কিনা অর্ডিন্যান্স এনে সিজিআইকে বাদ দিলেন, সেদিন বোঝা গেছিল এটার মধ্যে একটা আলটেরিয়ার মোটিভ আছে এবং এই ধরনের ঘটনা ঘটাবে। বিজেপি যত দেখছে মানুষ তাদেরকে পরিত্যাগ করছে, বিজেপিকে ভোট দিচ্ছে না, 3 বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন কিন্তু 36%-এর বেশি ভোট বাড়ছে না, তার হিন্দুত্বকে মানুষ নিচ্ছে না, ফলে এবার ইলেকশন কমিশনকে কাজে লাগাতে হবে। সেই কারণে এই সিজিআইকে বাদ দেওয়া হলো এবং করার পর এখন একটা মোটামুটি ফ্যাসিজম চলেছে, বাদ দেওয়ার নামে ফ্যাসিজম। আপনি মৌপিয়া জানবেন যে অজিত অঞ্জুম বলে একজন যে রিপোর্টার, তিনি গেছিলেন অনিয়মগুলো দেখাচ্ছিলেন যে কি ধরনের অনিয়ম চলছে। বিডিও অফিসে যারা চাকরি করেন বিহারে, তারা নিজেরা সই করে করে মানে ঠিক অনিল মাসির মতন যেভাবে চণ্ডীগড় নির্বাচনে করেছিলেন, এইভাবে নিজেরা সই করে বহু মানুষকে বাদ দিচ্ছেন এবং সেগুলো যখন ধরেছে যে মাইনরিটিরা বাদ পড়ছেন এবং কিছু মানুষ হিন্দু মানুষকে রাখা হচ্ছে এবং কোনো কোনো জায়গায় হিন্দুও বাদ পড়ছে, যারা কিনা সুমন বলছিলেন যে পিছলে যেগুলো যারা বিরোধীদের ভোট দেয় তাদেরকে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। এগুলোই অজিত অঞ্জুম ইনি দেখিয়েছিলেন বলে তার এগেইনস্টে এফআইআর হয়েছে। তো ঘটনা যেটা হয়েছে এটা একদম পরিষ্কার। সুপ্রিম কোর্টও বলছে যেভাবে আপনারা তাড়াহুড়ো করছেন, তাতে তো আমার কাছেও এই জিনিস দেখানোর মতন আমার কাছে নথি নেই। সেই কারণে এই তাড়াহুড়োটা থেকে বোঝা যাচ্ছে যে এদের একটা মোটিভ কি আছে। আমি আসবো সুভাষিত, আমি এখানে সৈকতের কাছে আসছি। যে সৈকত, যদি এ রাজ্যের বিরোধীদের দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখব যে বিজেপি তো বটেই, এমনকি তোমরা কংগ্রেস, তোমাদের তরফ থেকেও বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে যে সিইওর অফিসের নিরপেক্ষতা নিয়ে, সিইওর অফিসের স্বচ্ছতা নিয়ে। সেটা এ রাজ্যে বিভিন্ন ইলেকশনের সময় তোমাদের তরফ থেকে এই অভিযোগ উঠেছে। সেখানে দাঁড়িয়ে যদি ফাংশনাল ইন্ডিপেন্ডেন্সের ওপর জোর দেওয়া হয়, সেটা এনশিওর করার জন্য উদ্যোগ নেওয়া হয়, সেটা তোমরা কিভাবে দেখছো? না, নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনী অফিস সাধারণত দুটো থাকে, এক হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনার আর একটা হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তার একটা অ্যাক্টিভিটি। এবার দুটো ক্ষেত্রে সাধারণত পঞ্চায়েত এবং পৌরসভা, যাতে আমাদের মূল অভিযোগগুলো বেশি বেশি করে থাকে, সেখানে পুরোটাই রাজ্য সরকারের নিয়ন্ত্রিত একটা ব্যবস্থার মধ্যে নির্বাচন হয়। তাতে অভিযোগ আমাদের আগেও ছিল এবং ত্রিপুরাতে, এই রাজ্যে যেমন তৃণমূল তার অ্যাডভান্টেজ নেয়, তেমন ত্রিপুরাতে বিজেপিও একই স্টাইলে ভোট করায় পঞ্চায়েত পৌরসভাগুলোতে। কিন্তু বক্তব্য হচ্ছে এখানে যে নোটিশটা এসছে এবং যেভাবে হঠাৎ করে নির্বাচনের বছরে এই প্রক্রিয়াতে, দেখো আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে হাজার বিরোধিতা রয়েছে, কিন্তু যে প্রক্রিয়ার মধ্য দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে, যদি তোমরা খেয়াল থাকে তাহলে মনে থাকবে সম্ভবত তারিখটা ছিল 17 ফেব্রুয়ারি বা 19 ফেব্রুয়ারি, মধ্যরাত্রে জ্ঞানেশ কুমারকে অ্যাপয়েন্ট করা হয় এবং জ্ঞানেশ কুমারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তৎকালীন বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার আপত্তি জানিয়েছিলেন। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এই দেশের নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যে 3 জনের কমিটি, অতীতে যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকতেন তাকে বাদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, মানে এখন অমিত শাহ, তাকে ঢোকানো হয়। তখনই পরিষ্কার হয়ে গেছিল যে আসলে বিজেপি তার যে আরএসএস এর ঘোষিত এজেন্ডা, গণতন্ত্রের মধ্যে থাকা বিচার ব্যবস্থা, গণতন্ত্রের মধ্যে থাকা নির্বাচনী ব্যবস্থা, সবটার মধ্যে তার দলীয়করণ, গৈরিকীকরণ, তার লোক বসানোর একটা প্রক্রিয়া শুরু করছে। এবং স্বাভাবিকভাবে 3 জনের যদি কমিটি হয়, সেখানে প্রধানমন্ত্রী থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী থাকে আর বিরোধী দলনেতা থাকে, তাহলে 2:1 স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনার হিসেবে তার পছন্দের লোকই বসবে। এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যবে থেকে দায়িত্ব নিয়েছেন তবে থেকে গোটা দেশ জুড়ে একের পর এক বিতর্কের সূত্রপাত হয়েছে। মহারাষ্ট্রের নির্বাচনে ভুরি ভুরি অভিযোগ এসছে। আজকে বিজেপির এই যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে, আসলে উদ্দেশ্যটা তো খুব পরিষ্কার, স্বচ্ছ নির্বাচন করাটা উদ্দেশ্য নয়। স্বচ্ছ নির্বাচন করাবার যদি উদ্দেশ্য থাকতো তাহলে অতীতে যতবার এই রাজ্য কেন গোটা দেশে যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আসতো, নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করতো। কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের আন্ডার থেকে এটাকে বের করে নিয়ে গিয়ে তার দলের ক্যাডার, আরএসএস এর ক্যাডার, কেন্দ্রীয় সরকারের পছন্দ মতন লোকেদেরকে এর মধ্যে ঢোকানো এবং যাতে নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের
ধারাবাহিকভাবে বিজেপির এই ফ্যাসিস্ট কায়দার বিরুদ্ধে বিজেপির এই পলিসি কোডান করে এই পলিসি যেভাবে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে তার লোকদের বসিয়ে সমস্ত সরকারি ক্ষেত্রগুলোকে করায়ত্ত করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের ধারাবাহিক প্রতিবাদ। আমি আসবো সৈকত, আমি এখানে অরূপ চক্রবর্তীর কাছে আসবো। যে আমরা শুনলাম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য, যেখানে তিনি বলছেন যে যেখানে রাজ্য ফান্ড করে এবং তাদের বেতন সেটাও রাজ্যের তরফ থেকে দেওয়া হয়, তাহলে কেন এটাকে স্বাধীন করারই উদ্যোগ কেন? আমার এখানেই প্রশ্ন যে ডেফিনেটলি জাতীয় নির্বাচন কমিশন কি উদ্দেশ্যে এই উদ্যোগ নিচ্ছে সেটা নিয়ে আলোচনার অবকাশ রয়েছে, কিন্তু সেটা কাউন্টার করার জন্য এই যুক্তিটাও কি এনাফ যে বেতন দেওয়া হচ্ছে মানে তার উপর নিয়ন্ত্রণ থাকবে, তার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স সেটা এনশিওর করা যাবে না? ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স। আমি নিয়ন্ত্রণের আগেও আমার যেটা মনে হচ্ছে যে আমি স্বাধীন, এই যে স্বাধীন চেতা দৃষ্টিভঙ্গি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখালো, আমার খুব ভালো লাগলো। কারণ নির্বাচন কমিশন এখন এতটাই স্বাধীন যে এর আগে যখন নির্বাচন কমিশন, সেই সুকুমার সেনের সময় থেকে শুরু করে আজকে অবধি ধরে লাভ নেই, নির্বাচন কমিশনের এতদিন পর্যন্ত নিযুক্ত হতেন 3 জনের মাধ্যমে, দেশের প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। যেদিন থেকে এই নিয়মটাকে কার্যত বাইপাস করে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মোদী সরকার করলেন যে প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন ইন পার্লামেন্ট এবং ওনার মন্ত্রিসভার একজন মেম্বার, অর্থাৎ সেই দিন থেকে 2:1 হয়ে গেল রেশিওটা। মানে লিডার অফ অপোজিশন যাই বলুক না কেন, আলটিমেটলি বিজেপি যেটা চাইবে, বিজেপি যাকে চাইবে তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনার হবেন। এবং বর্তমানে যিনি নির্বাচন কমিশনার তিনি একটা সময় অমিত শাহ যে দপ্তর চালাতেন সেই দপ্তরের সচিব ছিলেন। সবচেয়ে বড় কথা যেটা দেখুন, আজকে যে এসআইআর নিয়ে এত বারবার করে বলা হচ্ছে, এসআইআরটা কেন আমরা আশঙ্কা করছি এই কারণেই, কারণ কোনটা যে ভ্যালিড ডকুমেন্ট সেটা কিন্তু এখন অবধি নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে জানাতে পারেনি। যে আমার কাছে যদি ভোটার কার্ড থাকে তাহলে আমি ভোটার, বলতে পারছে না। আমার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে কি আমি ভোটার, আমার কাছে প্যান কার্ড থাকলে কি আমি ভোটার। আমি সুমন ভট্টাচার্য বলছিলাম, আমি শুনছিলাম এটা ঠিক যে পাসপোর্ট থাকলে যদি ভোটার হয়, 2% মানুষের পাসপোর্ট আছে। আজকে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট কজন মানুষের আছে, আজকে সরকারি চাকরির নথি কজন মানুষের আছে। অর্থাৎ একটা বৃহত্তর নাগরিক সেকশনকে কার্যত ভোটার করে দেওয়া, ভোটার তালিকা থেকে বের করা, এটা একটা সুপরিকল্পিত, একটা দীর্ঘদিনের লালিত মতবাদ নয়, একটা চক্রান্ত। যেই চক্রান্তটা, এটা যদি সিনেমা হয় বিহার বা পশ্চিমবঙ্গ আগামী দিনে আসছে, ওই যেরকম প্রতিটা রাজ্যে নির্বাচনের আগে একটা করে ফাইল সিনেমা আসে, আমার মনে হয় এটা ইলেকশন ফাইলস একটা সিনেমা। যেই সিনেমার ট্রেলার আমরা প্রথম দেখেছি মহারাষ্ট্রে মৌপিয়া 2019 থেকে 2024 লোকসভা নির্বাচন, এই যে টাইম ফ্রেমটা, এই টাইম ফ্রেমে মোট ভোটার বেড়েছিল 31 লক্ষ আপ টু 2 জুন যখন লোকসভা ভোট শেষ হলো। জুন থেকে নভেম্বর অর্থাৎ মহারাষ্ট্রে যখন বিধানসভা নির্বাচন হলো, এই 6 মাসের মধ্যে ভোটার সংখ্যা বাড়ল 40 লক্ষ। 5 বছরে যে রাজ্যে 31 লক্ষ ভোটার বাড়ে আর 6 মাসে 40 লক্ষ ভোটার বাড়ে, তখন বুঝতে অসুবিধা হয় না, ডাল মে কুছ কালা নেই, উল্টা পুরা ডাল হি কালা হয়। ঠিক এই একই ঘটনা আমরা দেখলাম দিল্লির বিধানসভা নির্বাচনে। অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে হবে, অরবিন্দ কেজরিওয়ালকে টার্গেট করা হলো, জেলে পোড়া হলো। শরৎ রেড্ডি, অরবিন্দ ফার্মা, আজকে সুপ্রিম কোর্টের রায়ের পরে ইলেকট্রাল বন্ডের কেলেঙ্কারি সবাই জানতে পেরেছে। জোর করে জেলে পাঠিয়েও যখন ছাড়তে হলো, কেজরিওয়াল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার আগে 6 মাস কেজরিওয়ালকে জেলে রাখা হলো যাতে ইলেকট্রাল প্রসেসটা আম আদমি পার্টি করতে না পারে। কেজরিওয়ালের শুধু বিধানসভা কেন্দ্র নিউ দিল্লি, সেই বিধানসভা কেন্দ্রে প্রায় 26,000 ভোটার বাড়লো আর কেজরিওয়াল হারলেন 4,000 ভোটে। এই যে ওরা ট্রায়াল রান করে সাকসেস হয়ে গেল, এইবার এই ট্রেলারটা যখন সাকসেসফুলি লঞ্চ হলো, এইবার ওরা সিনেমাটা লঞ্চ করতে চাইছে। সেই সিনেমা লঞ্চের লঞ্চিং প্যাডটা হচ্ছে প্রথম বিহার, ঠিক তারপর পরই আসছে পশ্চিমবঙ্গ। যেটা তাতাদা বলছিলেন একদম সঠিকভাবে, সুভাষিস ভট্টাচার্য কংগ্রেসের প্রতিনিধি বলছিলেন, অজিত অঞ্জুম একজন খুব সিনিয়র সাংবাদিক, তিনি ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে তিনি একটি ডকুমেন্টারি ইউটিউব ভিডিও বানিয়েছিলেন। সেই ইউটিউব ভিডিওতে দেখা গেল যে বিহারের যে আধিকারিকরা এই কাজে নিযুক্ত, তারা কার্যত অফিসে বসে উইদাউট এনি ভেরিফিকেশন, এনি এনকোয়ারি, তারা ফর্মগুলোতে কাদের কাদের বাদ দিতে হবে সেই তালিকা করেছে এবং তাতে কোনো অফিসারের সই নেই। এবং আশ্চর্যজনকভাবে বাদ যাচ্ছে পিছড়ে বর্গের মানুষরা, যাদব কমিউনিটির মানুষরা, যারা মূলত লালু প্রসাদ যাদব রাষ্ট্রীয় জনতা দলের ভোটার। অর্থাৎ বিরোধী ভোটারকে বেছে বেছে টার্গেট করো। এই ভিডিওটা যখন পাবলিশ হলো, অজিত অঞ্জুমের বিরুদ্ধে এফআইআর হলো। এই একই প্রসেস ওরা পশ্চিমবাংলার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে চাইছে। এখানে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, এই আমরা ঘরপোড়া গুরু,
আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই এমনি এমনি না, কারণ বিজেপির এই অসভ্যতাম বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ ভুক্তভোগী দিল্লি এবং মহারাষ্ট্র। আমি এ প্রসঙ্গে আলোচনায় ফিরবো এবং আপনাদের দেখাবো যে কেন বিহারে এই এসআইআরে 52 লক্ষ নাম বাদ হয়ে যাওয়া সেটা বাংলার জন্য অশনি সংকেত বলে মনে করা হচ্ছে। কেন মনে করা হচ্ছে যে আসলে কাहीं पे নিগাহে কাहीं पे নিশানার মতো বিহার সেটা বাহানা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিহার বাহানা, বাংলা নিশানা। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, দেখতে থাকুন বাংলা বলছে। বিহারের মতো এবার বাংলাতেও কি লাগু হবে এসআইআর? এই নিয়ে যখন রাজনৈতিক চাপানোতর তুঙ্গে, ঠিক সেই সময়ে আমরা দেখতে পেলাম যে ইলেকশন কমিশনের তরফ থেকে তথ্য প্রকাশ করা হলো যে বিহারে এসআইআরে 52 লক্ষ নাম বাদ গেছে। আর এই এসআইআর সহ একাধিক বিষয়ে প্রতিবাদ জানিয়ে আজ সংসদের বাইরে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। দেখুন। বিতর্ক শুরু হয়েছিল বিহার নিয়ে কেন্দ্রের উদ্যোগ দেখেই। সেখানে ভোটার তালিকা সংশোধনের নামে চালু হয়েছে এসআইআর বা স্যার। এর ফলে বাদ গিয়েছে 52 লক্ষ ভোটারের নাম। বিধানসভা নির্বাচনের মাত্র 3 থেকে 4 মাস আগে এই সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশনও। সেখানে সরব হয়ে উঠেছে বিরোধীরা। পশ্চিমবঙ্গকে টার্গেট করে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষার আয়োজন করা হচ্ছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। আজ এ নিয়ে সংসদের বাইরে সোচ্চার হন ইন্ডিয়া জোটের সাংসদরা। This is the most unfortunate and unconstitutional. Why should you not accept Aadhaar card? Why should you not accept voter card? This voter card was the basis for entering into my booth and to allow me to cast vote for long years from 1994 to 2024. So how can you reject it? Bharatiya Janata Party certifies and give it to the Election Commission only in that. Total body, this constitutional body has been made politicized by the Election Commission. বহু বছর ধরে যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড মানুষের পরিচয়পত্র হিসেবে দেখানো হতো, নাগরিকত্ব প্রমাণে আপাতত তা অচল। তার জায়গায় দেখাতে হবে পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট বা স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা সিটিজেনশিপ সার্টিফিকেট। এই নতুন প্রক্রিয়ায় সারা দেশ জুড়েই বিভ্রান্তির সৃষ্টি হওয়ার আশঙ্কা। আর তাই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলছেন ভারতে ভোট চুরি হচ্ছে। ডাল মে জরুর কুছ কালা है। सिर्फ बिहार की बात नहीं है, महाराष्ट्र में इन्होंने चीटिंग की। हमने सवाल पूछे इलेक्शन कमीशन से, दिखाइए, इन्होंने वोटर लिस्ट नहीं दिखाई। हमने कहा कि वीडियोग्राफी दिखा दीजिए, वीडियोग्राफी का कानून बदल दिया। 1 करोड़ नए वोटर्स आए थे महाराष्ट्र में और इलेक्शन चोरी किया। ठीक है, कर्नाटक में हमने रिसर्च की है थोड़ी, कर्नाटक में हमने भयंकर चोरी पकड़ी। मैं ब्लैक एंड व्हाइट में आपको दिखाऊंगा, इलेक्शन कमीशन को दिखाऊंगा। और अब इन्होंने क्या किया है कि अब हम बिहार का पूरा सिस्टम नए तरीके से करेंगे, वोटर डिलीट करेंगे और नए तरीके से वोटर लिस्ट लाएंगे। हिंदुस्तान में इलेक्शन चोरी किए जा रहे हैं, ये रियलिटी है हिंदुस्तान। ভোটার তালিকায় বিশেষ নিবিড় পর্যবেক্ষণের প্রক্রিয়া থেকে রাজ্যে রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাঙালি হেনস্থা নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব দিয়েছিল তৃণমূল, কিন্তু তা নাকচ হয়ে গেছে। ফলে বাংলা, বাঙালি ও নাগরিকত্ব ইস্যুতে বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত যে তুঙ্গে উঠতে চলেছে তা বলাই বাহুল্য। কলকাতা টিভি। যোগ দিয়েছেন প্রীতম। আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে যখন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এত তোলপাড় এবং 52 লক্ষ নাম নাম বাদ গেছে বিহারের ভোটার তালিকা থেকে, ঠিক সেই সময় দাঁড়িয়ে যে প্রশ্নটা উঠছে যে হঠাৎ এখনই কেন সিইও দফতরের ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স নিয়ে এত তৎপরতা? আসলে কি ইলেকশন কমিশনকে হাতিয়ার করে বাংলা জয়ের চেষ্টা করছো তোমরা? দেখুন, ইলেকশন কমিশন তো একটা অটোনোমাস বডি, কনস্টিটিউশনাল বডি, এবং তার কাজকর্ম এর আগেও যেভাবে চলেছে এখনও তেভাবে চলছে। কিন্তু কথাটা হচ্ছে আজকে পুরো ইন্ডিজোট একসাথে মিলে এটা নিয়ে কথা বলছে। কেন কথা বলছে কিন্তু মুশকিল। এই ধরুন এসআইআরটা নিয়ে এত কথাবার্তা, এই এসআইআর তো নট অনলি যে এরকম যে এইবারই প্রথম হয়েছে, এর আগেও সম্ভবত পশ্চিমবঙ্গে 2002-তে হয়েছিল এবং বিহারে 2003-এ হয়েছিল। তখন কাদের সরকার ছিল আপনার ভারতবর্ষে? ভোটার তালিকা সংশোধন সেটা খুব জরুরি একটি প্রক্রিয়া, কিন্তু তার সঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কাদের ছিল? এক সেকেন্ড, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা জাস্ট একটা ভোটার তালিকা সংশোধন নয়,
না, স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনটা করাই হচ্ছে, তার কারণ হচ্ছে চারিদিকে যেভাবে অনুপ্রবেশকারী, বিশেষ করে মুসলমান অনুপ্রবেশকারী যেগুলো বাংলাদেশে ঢুকছে, বিহারে কত লোকের তুমি পাসপোর্ট থাকতে পারে বলে এক্সপেক্ট করো? না, তোমার শুধু তো নট অনলি পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, এসটি এসসি ওবিসি সার্টিফিকেট আছে, আপনার পেনশনের কোনো ডকুমেন্ট আছে, আপনার যদি কোনো স্কুল লিভিং সার্টিফিকেট থাকে সেটা আছে, আপনার যদি কোনো স্টেট রেজিস্ট্রির কোনো নাম্বার মানে তার তালিকা তোলা থাকে সেগুলো আছে, এনআরসিগুলো আসামে যেরকম হয়েছে এরকম যদি কোনো প্রদেশ করে থাকে এর আগে সেটা আছে, তো সেগুলো তো আছে। কারণ হচ্ছে এর আগে মনে আছে যখন এই কাস্ট সেন্সাসের কথা বারবার রাহুল গান্ধী মনে আছে বারবার বলছিল, তখন কিন্তু বিহার গভর্নমেন্ট অলরেডি কাস্ট সেন্সাসটা করেছে, তো সেই সার্টিফিকেটটা দেখালেও মনে হয়ে যাবে সেটা অ্যাজ পার আপনার ক্রোনোলজি যদি আমরা দেখি তাহলে তো এই প্রশ্ন উঠবে যে যেখানে আর এই রাজ্যে নির্বাচনের মাত্র 8-9 মাস বাকি আছে, সেই সময় দাঁড়িয়ে হঠাৎ এই সিইও অফিসের ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স তার উপর এত জোর কেন সেটাকে রাজ্যের নিয়ন্ত্রণ মুক্ত করার জন্য চেষ্টা? তার মানে হচ্ছে রাজ্যের নিয়ন্ত্রণ আছে, এটা তো প্রমাণিত সত্য। আজকে একটা সিইও অফিস অ্যাজ পার ফেডারেল স্ট্রাকচারে আপনার যখন এই সিইও নির্বাচিত হয়, আপনারা সবাই জানেন 3 জনের নাম পাঠানো হয়, সেখান থেকে একজনের নাম সিলেক্ট করে আপনার সিইও যাকে তাকে করানো, এবং সেটা এখানকারই ক্যাডার হতে হয়। তো এখন যে মিস্টার আগরওয়াল আছে সিইও, তার কথাও কিন্তু এখান থেকে মমতা ব্যানার্জি পাঠিয়েছিলেন 3 জনের নাম, তার মধ্যে থেকে একজনকে সিলেক্ট করে বসিয়েছেন, এবং তিনি দেখছেন কাজ করতে গিয়ে তার ফাইন্যান্সিয়াল বারবার হয়তো চিঠি চাপাটি করেও টাকাগুলো পাচ্ছেন না, ওখানে আরেকটা অফিস ঢুকিয়ে রেখেছে। সেই জন্য পুরো 100% ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, এবং ইন্ডিপেন্ডেন্ট কিসের জন্য? আমাদের জন্য, আমার তোমার সবার জন্য, যারা আমরা যাকেই চুজ করি, যাকেই ভোট দিই, যেটা স্বচ্ছ হয়। এই স্বচ্ছ ভোটার তালিকা থেকে শুরু করে পুরো স্বচ্ছ প্রসেস করার জন্য, এই জন্যই তো মমতা ব্যানার্জি আন্দোলন করেছিলেন। এই যে এখন যে পাগলু ডান্স হয়, যেখানে কয়েকদিন মানে গত পরশুদিন আপনার সো কল্ড অ্যানালিস্ট উনিও স্টেজে ছিলেন, অ্যানালিস্টের স্টেজে থাকলে তাদেরকে তৃণমূলই বলা হয় না, তৃণমূল বলা হয় না সেটা জানি না। যে ইন্ডি জোট কয়েকদিন আগে একসাথে মিটিং করেছিলেন, তারা তৃণমূলের সাথে সিপিএম একসাথে, কংগ্রেস একসাথে কথা বলে, এটা স্বাভাবিক কথা। কিন্তু যার জন্য মমতা ব্যানার্জি স্বচ্ছ ভোটার তালিকার জন্য আজকে আন্দোলন করেছিলেন, আজকে যখন 100% বাড়ি বাড়ি গিয়ে যখন ভোটার তালিকার পুরো স্বচ্ছ করা হচ্ছে, তখন আপত্তি কিসের? আপত্তি ওইখানেই। যার মানে হচ্ছে ডাল মে, ওই যে একটু আগে বলছিলাম, আমি ইউটিউবে শুনছিলাম, ডাল মে কুছ কালা नहीं, पूरा डाल काला था, इसलिए तो हम लोग एकदम 100% श्योर है, पूरा डाल ये लोग काला क्योंकि ये लोग जितना भी हियारो है और हियारो है सब सेंट्रल गवर्नमेंट का ही एम्प्लॉई है। প্রীতমের সব কথাটাই মান্যতা দিয়ে সুমন বাবু বলবেন, তার আগে আমি অ্যানালিস্ট স্টেজে ছিলেন কিনা জানি না, তবে প্রীতম দত্ত অনেকদিন স্টেজের ধার কাছে ছিল। আমার এইটুকু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার যেটুকু জানা আছে, প্রীতম দত্ত দীর্ঘদিন স্টেজের ধারে কাছেই থাকতো। প্রীতম কাম ডাউন, ফুল কাম ডাউন নেই আছে, আমরা যা করেছি প্রায় 3-4 জনের বিরুদ্ধে লড়তে হবে, তাহলে কাম ডাউনই থাকতে হবে। 3-4 জনের বিরুদ্ধে লড়তে হবে। প্রথম যেটা বলি, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে তো বাংলা বিরোধী বলা হচ্ছে, তো সেই জন্য একটা ছড়া মাথায় রেখো, যদি তুমি বাঙালি বিরোধী হও, যতই হও রাজাকার, শেষ পর্যন্ত হবে ধানকার। ধানকারের পরিণতি থেকে বুঝে নাও যে যতই তুমি বিজেপি দালালি করো, শেষ পর্যন্ত বিজেপি তোমাকে বাঙালি বলে আইডেন্টিফাই করবে, তোমাকেও ডিভোটার করবে। আমি সুভাষিসদার কাছে আসি। সুভাষিসদা, ধানকারের পরিণতি থেকে তোমরা সবাই শিক্ষা পুরো ডালি কালা প্রীতমদের বক্তব্য। না খুব স্বাভাবিক কারণ প্রথম কিছুক্ষণ আগে বলছিল না যে ইন্ডিজোট সব এক হয়ে গেছে। আসলে পাড়ায় চোর ঢুকলে পরে তো সবাই একসাথে চিল্লায় চোর ঢুকেছে। তাই গণতন্ত্রে চোর ঢুকেছে এবং নির্বাচন কমিশনকে চুরি করার জন্য সাহায্য করছে এবং নির্দেশ দিচ্ছে। ঘটনাটা গণতন্ত্রের কোথায় দুঃখের জানো তো বম্পিয়া, যেখানে বিহার বিধানসভায় আজকে মারামারি হয়েছে, আমি ঘুরে আছি শুনে নাও, তার উত্তর দিতে সুবিধা হবে। বিহার বিধানসভায় নির্বাচনের বিরোধীদের আজকে বলতে দেয়নি একটা কথাও, এবং তার জন্য বেঞ্চ ছোড়াছুড়ি হয়েছে, কাগজ ছোড়াছুড়ি হয়েছে, বিহার বিধানসভায় স্কাফলিং হয়েছে। ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর হলো গণতন্ত্রে যখন ইলেকশন কমিশন বলে যে বাদ দেওয়া মানেই তাকে সে নাগরিক নয়, এটা নয়, তার মানে নির্বাচনের আগে বাদ দিচ্ছি আমরা বিজেপিকে জেতাবো বলে, তারা আবার নাম তুলতে পারে। এই ঘটনাটা গণতন্ত্রের উপর বিরাট একটা চাবুক, এবং সেই চাবুকটা মারছে বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে। গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করছে, যাদের ভূমিকা ছিল না, ভারতবর্ষ স্বাধীনতায় যাদের ভূমিকা ছিল না, অথচ ভারতবর্ষের গণতন্ত্র চুরিতে তাদের ভূমিকা সবচেয়ে বড়। এইটা সবচেয়ে দুঃখের।
যাদের ভারতবর্ষ গড়ার কাজে যারা ছিল না, যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ছিল না, তারা এখন ভারতবর্ষের গণতন্ত্র চুরি করছে। এই বিজেপি এই কারণে সব জায়গা থেকে বিতাড়িত হচ্ছে এবং এইভাবে চুরি করে জিততে হচ্ছে। না, আমি এখানে যদি একটু দেখি যে অরূপ একদম ব্রেকআপ, যে 20 লক্ষ তাদের মৃত্যু হয়েছে, 98.01% ইলেক্টর্স হ্যাভ বিন কাভার্ড। 20 লক্ষ তাদের মৃত্যু হয়েছে, 28 লাখ তারা মাইগ্রেট করেছেন। এরকম ভাবে পুরো 1 লাখ আনট্রেসেবল, 15 লাখ ফর্মস নট রিটার্নড, 90.89% ফর্মস রিসিভড অ্যান্ড ডিজিটাইজ। দেখুন ব্রেকআপ দিয়ে দিয়ে তো এখানে লেখা হচ্ছে। টোটাল 71 লাখ ধরেন, ওই যে 28 লাখ মাইগ্রেট হয়েছে সেটা ইলেকশন কমিশন জানলেন কি করে? তার বাড়িতে গিয়ে জানতে পেরেছেন। তো তাকে কেন নোটিশ দেওয়া হলো না যে তুমি কি কোনো নতুন এলাকায় নিজের নাম নথিভুক্ত করেছো, না তুমি এখন মাইগ্রেটারি হিসেবে অন্য কোনো জায়গায় কাজ করছো কিন্তু এখানে ভোট দিতে আসবে? এটা তো একটা খুব সিম্পল ভারতবর্ষের গণতন্ত্রের নিয়ম। এবং প্রীতমরা যেটা মিস করছেন, আমি ভাবছিলাম যে কংগ্রেসের লোকজন বলবে, এই যে ইলেকশন কমিশনার কিভাবে নিযুক্ত হবে এই দাবিটা লালকৃষ্ণ আডবাণী করেছিলেন যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, এবং তার দাবি মেনে মনমোহন সিং ঠিক করেছিলেন যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বিরোধী দলনেতা এবং প্রাইম মিনিস্টার থাকবেন। যখন এটাকে নরেন্দ্র মোদী চেঞ্জ করলেন, সেদিনকে এক রাতের মধ্যে, যেদিনকে পরের দিন সুপ্রিম কোর্টে হিয়ারিং হওয়ার কথা ছিল, সেই হিয়ারিং এর আগে ওই সিজিআই কে সরিয়ে একজন মন্ত্রীকে করা হলো, হুইচ ইজ ক্লিয়ার ভায়োলেশন অফ যেটা লালকৃষ্ণ আডবাণী বলেছিলেন। বিজেপির অসুবিধে হচ্ছে, বিজেপি যেটা বলে আজ, যেটা বলে কাল সেটা নিজে ভুলে যায়। আজ বলে ডোনাল্ড ট্রাম্প বন্ধু, পরের দিন আসিফ মুনিরের লাঞ্চ খাওয়ার পরে বলে ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার পায়ে ধরতে চলে যায়। They don't have any policy. আমি আসবো প্লিজ এক সেকেন্ড। না, এবার আমি বলি, আমি সুমনদার লাস্ট কথাটা রেস ধরে বলি। বিজেপি আজ যেটা বলে কাল সেটাকে অপোজ করে। আমার ভাতৃপ্রতিম প্রীতম বিজেপির প্রতিনিধি এখানে বিহার বলতে গিয়ে হট করে কাস্ট বেস সেন্সাসের কথা বললো, যে বিজেপির কাছে এখন কাস্ট বেস সেন্সাস ভালো। এই বিজেপির কাছে কাস্ট বেস সেন্সার এতদিন ছিল কালো, কারণ এই বিজেপি যোগী আদিত্যনাথ থেকে কঙ্গনা রানাউত একের পর এক নেতা বলেছে আমরা সবাই হিন্দু, আমাদের মধ্যে কোনো ভাগ বাটোয়ারা হবে না, বাটেঙ্গে তো কাটেঙ্গে, কোট আনকোট। সারা ভারতবর্ষে আমি চাইলে সেই ভিডিও আমি এখন আপনাদের দেখাতে পারি, শোনাতে পারি যদি অ্যালাউ করেন। বাটেঙ্গে তো কাটেঙ্গে বিজেপির সমস্ত নেতৃত্ব বলেছিলেন। আমি এখানে শুধু একটা অ্যাড করব, আমরা যে মহাকুম্ভ দেখেছি জাস্ট কয়েক মাস আগে, সেইখানে দাঁড়িয়ে আরএসএস এর সেখানে অন্যতম একটা যেটা মনোযোগ ছিল যার উপর, যে এই যে ইউনাইটেড হিন্দু, এইটা দেখানো যে সবাই যাচ্ছেন, হিন্দু মাত্রেই সেখানে যাচ্ছেন, সেখানে তার জাত পাত এগুলো কিছু ম্যাটার করছে না, একটা উচ্চবিত্ত কি নিম্নবিত্ত, কোথাও একটা কিন্তু সেটা এই বাটেঙ্গে তো কাটেঙ্গে একদিকে বিজেপির, অন্যদিকে হচ্ছে এই যে ইউনাইটেড হিন্দুর যে জায়গাটা, সেই জায়গাটা তুলে ধরার প্রতিফলনের একটা চেষ্টা। এই মুখ আর মুখোশের পার্থক্যটা কোথায় হয়ে যায় দেখো। আরএসএস যখন এটা একদিকে বলছে, তোমার আমার মনে থাকবে রাম মন্দিরের ভূমি পূজন, রাম মন্দিরের ভূমি পূজনে তদানীন্তন দেশের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, তিনি দলিত সম্প্রদায়, তাকে ইনভাইট করা হলো না। হোয়ারএজ উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, তিনি উচ্চ বর্ণের, তিনি কিন্তু ইনভাইটেড ছিলেন। বিজেপি বলছি তো মুখে যেটা বলে তারা কাজে সেটাকে কোনোদিনও এক্সিকিউট করে না। দ্বিতীয়ত, যে অটোনোমাস বডি ইলেকশন কমিশন বলে শুরু করলো, যেই কথাটা সুমনদা বলছিলেন যে হ্যাঁ অটোনোমাস বডি তো ইলেকশন কমিশন ছিল, 2 বছর আগেও ছিল, কারণ সেখানে বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী এবং মাথার উপর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন। যেই মুহূর্তে সেটা হয়ে গেল 2:1, অর্থাৎ 2জন বিজেপির মন্ত্রী ইনক্লুডিং প্রধানমন্ত্রী, তখন তো খেলাটা এক পেশে, মানে উল্টো দিক থেকে লিডার অফ অপোজিশন যাই বলুন মানা হবে বিজেপির মতটাই, মানে ইলেকশন কমিশনার বিজেপির প্রতিনিধি হিসেবে কাজ করবেন। এবং তার তো এক্সাম্পল আমরা দিল্লি আর মহারাষ্ট্রে দেখেছি। একটু আগে ওই একটা কবিতা বলছিলেন উনি, আমার মনে পড়ছিল প্রীতমকে দেখে, প্রীতম তোমাদের দলের নেত্রী ছিলেন ববিতা দাস, আসামের যুব মোর্চার সম্পাদিকা ছিলেন। এনআরসি কত ভালো, এনআরসি কেন প্রয়োজন, গোটা আসাম জুড়ে প্রচার করেছিলেন। বিজেপি আসামে ক্ষমতা এসেছিল, ববিতা দাসের স্থান কোথায় হয়েছে জানো? আসামের ডিটেনশন ক্যাম্প। বাঙালি বলে ববিতা দাসও রেহাই পায়নি। আজকে তোমরা প্রচার করছো ভালো, বিজেপি যেদিন ক্ষমতা পাবে সেদিনকে তোমার স্থানও ডিটেনশন ক্যাম্পে হবে। জগদীপ ধনকর রেহাই পেল না, এত অন্যদের মাইক বন্ধ করে দেওয়ার পরে এটা ধরুন যে গতকাল মমতা ব্যানার্জি এই যে ইনি নাকি এনআরসি একটা নোটিশ পেয়েছেন আলিপুরদুয়ারে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে আবার ওখানে সাংবাদিকদের ধমকাচ্ছেন, এই তুমি এখান থেকে এসছো, তুমি ওখান থেকে এসছো, উনি যেভাবে করেন আর কি।
তার এটা পাঠিয়েছেন। উনি নিজে বলছেন যে আমি কোনো রকম কোনো নোটিশ ফোটিস পাইনি, আমি কিছু জানি না, আমি সাংবাদিকরা ফোন করেছি অন্য জায়গা থেকে, তো এই কিসের জন্য হলো জানি না। এবার এই নোটিশটা কে ইস্যু করেছে আমি নোটিশটা দেখাতে চাই। না আমি তো বক্তব্য দেখাচ্ছি, আসাম সরকারের ইস্যু করা নোটিশ, নোটিশটা তো আগে প্রশাসনের কাছে আসবে, স্বাভাবিক। বিজেপির যেটা অভিযোগ, বিজেপির অভিযোগ এই নোটিশ তাদের দাবি মেম্বার ফরেনার ট্রাইব্যুনাল কোকরাঝোড় আসাম সরকারের পদস্থ আধিকারিক ফরেনার ট্রাইব্যুনাল থেকে পাঠানো নোটিশ, অঞ্জলি শীলকে পাঠানো নোটিশ অস্বীকার করুক, আসাম সরকার পাঠায়নি। ও অস্বীকার করে উদ্যম থাকলে আমি ক্যামেরাম্যানকে বলবো যদি সম্ভব হয় জুম করে দেখান, নোটিশটা জুম করে দেখান, বাঙালিকে কিভাবে বাংলাদেশি বানানোর পরিকল্পনা হচ্ছে। দেখুন কলকাতা যদি অঞ্জলি শীল, স্বামী নিত্যশীল খালাকাটার বাসিন্দা, তাকে এনআরসির নোটিশ করাচ্ছে। ওর বাঙালি না বিজেপি, এই প্রীতম বাঙালি না বিজেপি, এই প্রীতম আমি ঠিক করতে হবে, ও বাঙালি না বিজেপি, ওকে নোটিশ পাঠাতে পারে। এই যে বাঙালি তাপস রাজেশ হত্যা করেছে, বাঙালি হত্যা করেছে, এক সেকেন্ড আমি সৈকতের কাছে আসি। সৈকত 2002 সালের কথা প্রীতমদা বলল, 2003 সাল ওই সময় সরকারটা কাদের ছিল? সরকারটা ছিল বিজেপির, বাজপেয়ী সরকার ছিল। সেই সরকারের অন্যতম মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2003 সালে যখন এই ক্ষেত্রে সংশোধনী পাস করানো হয়, আনা হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিজেপি সরকারের মন্ত্রী হিসেবে ছিলেন, বিজেপির এই পলিসির কোনো বিরোধিতা করেননি। 2005 সালে পার্লামেন্টের ভেতরে এই মমতা বন্দ্যোপাধ্যায় সবার প্রথমে বলেছিলেন যে পশ্চিমবাংলার মাটিতে 1 কোটিরও বেশি বাংলাদেশি রয়েছে, বাঙালি মানে বাংলাদেশি। এই অভিযোগ প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় ফ্লোরে তুলতে পেরেছিলেন। এই রাজ্যের মাটিতে আসলে বাঙালি সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করবার সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি করে দিতে চাইছে। এই রাজ্যের মাটিতে তাপস রাজেশদের বাংলা ভাষার শিক্ষকের দাবিতে যখন খুন হতে হয়, তার পরবর্তীকালে সেই বিজেপি যারা তাপস রাজেশের বাড়িতে গিয়ে রাজনীতি করেছিল, আজ অব্দি তাপস রাজেশের পরিবারকে কোনো সুবিচার দিতে পারেনি। গোটা দেশ জুড়ে বাংলা ভাষায় কথা বলা মানে আমি তোমার মাঝখানে এক মিনিট কথা বললাম, বলার অবস্থা ভালো না, অন্যদিন তোমার সঙ্গে আমি তর্কে যাবো, বলার অবস্থা ভালো না। অদ্ভুত ব্যাপার, সিরিয়াসলি তুমি এত কথা বলো, এত ভালো কথা বলো, তুমি বিজেপি বিচার দেয় বলতে দাও। আমি অন্যদিন তোমার সঙ্গে প্রথমে যাবো, আজকে সত্যি বলার অবস্থা প্রথমে আমি সুযোগ নিও না, মানে পরিস্থিতির সুযোগ তোমরা খুব ভালো নিতে জন্য আমি একটু সুবিধা করে দেবো। দাড়িভিটের আন্দোলনের সময় যিনি পুলিশকে গুলিচালনা করতে নির্দেশ দিয়েছিলেন বলে তৎকালীন বিজেপির যুব সভাপতি দেবজিৎ সরকারের অভিযোগ ছিল, তার নাম শুভেন্দু অধিকারী। এবার বিষয়টা হচ্ছে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে প্রীতম না, আমি এক সেকেন্ড আমি কমপ্লিট করে আমি কারোর মাঝখানে ডিস্টার্ব করিনি। 3টে লাইন আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই সময়ের মধ্যে গোটা দেশে যে একটা রাষ্ট্রীয় আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, সেটা মহারাষ্ট্র, তারপর বিহার, তারপর পশ্চিমবাংলার নির্বাচন, তাতে পরবর্তীকালে বোঝা যাচ্ছে গোটা দেশে বিজেপি বা আরএসএস এর, আমি একদমই একমত নই অরূপদা এবং সুমনদার সঙ্গে, বিজেপি এবং আরএসএস এর একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা, লং টাইম একটা ভাবনা চিন্তা, যে ভাবনা চিন্তার মধ্যে গোটা দেশের নির্বাচনী ব্যবস্থাকে একটা মুষ্টিবদ্ধকরণ করা, এক দলীয়করণ করা, যেমন এক ভাষা, এক ধর্ম, এক ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা কালচারকে নিয়ে যেতে চাইছে, ঠিক একইভাবে শিক্ষাক্ষেত্র গেছে, এমপ্লয়মেন্ট সেক্টর গেছে, এগ্রিকালচার সেক্টর গেছে, এখন নির্বাচনী ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবটাকে আরএসএস তার পকেটে ঢোকাতে চাইছে। এক, যেটা স্বৈরাচারের একদম প্রদধ্বনির একদম চূড়ান্ত পর্যায়ে। সেকেন্ড যে লাইন, এ রাজ্যে তৃণমূল বাঙালি সেন্টিমেন্ট ব্যবহার করে আসলে আলটিমেট বাংলার দরদি সাজার অভিনয় করছে। এই রাজ্যের মাটিতে বাংলা স্বাধীনতা সংগ্রামীদের তুমি আগে দেশের স্বাধীনতা সংগ্রাম কবে পালন করেছো ভাই? আগে তোমার পার্টি অফিসে জাতীয় পতাকা কদিন উত্তোলন করেছো ভাই? তুমিও তো দুদিন আগে সেটা ভিন্ন প্রশ্ন। এই রাজ্যে আসলে নির্বাচনে গত 5 বছর কেন্দ্রের সরকার, এই রাজ্যে মমতার সরকার, মোদী সরকার, দিদি সরকার অন্ন, বস্ত্র, বাসস্থান, কৃষক, মজুর, মহিলাদের নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে
সরকার ব্যর্থ হয়েছে, এটাই গরুর রচনা মনে হবে। কারণ বিজেপি এই একবার হলো বাঙালি অবাঙালি, একবার হবে হিন্দু মুসলমান, এই বিভাজনের মাঝখানে পড়ে রাজনীতির মূল ইস্যুগুলোকে ভুলিয়ে দিতে হবে। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শোনাবো। ভারতবর্ষের রাজনীতিতে এবং দিল্লির রাজনীতিতে সর্বপ্রথম অনুপ্রবেশকারী এবং ভোটার এই যে তত্ত্বটা, এটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর সৃষ্টি। তার আগে ভারতবর্ষে কেউ জানতো না যে অনুপ্রবেশকারীরা ভোটার হয়। বাংলার মুখ্যমন্ত্রী প্রথম, তিনি যখন ভারতবর্ষের সরকারে ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে, অথবা যখন বিরোধী আসনে বসেছেন, তিনিই কিন্তু প্রথম জননী অনুপ্রবেশকারী আর ভোটারের এই তত্ত্বের। আজকে তিনি আবার নতুন করে অনুপ্রবেশকারীদের পক্ষে সওয়াল করতে আরম্ভ করেছেন, ভোট বড় বালাই। শুনলে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য হচ্ছে যে এই যে অনুপ্রবেশকারী এবং ভোটার এই যে থিওরিটা, এই থিওরিটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম তার সূচনা করেছিলেন। আর এখন দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ যে অনুপ্রবেশকারীদের পক্ষে তিনি কথা বলছেন, পক্ষে দাঁড়াচ্ছেন, ভোট বড় বালাই। অধীর রঞ্জন চৌধুরীর এই বক্তব্যটা আমি যতটুকু জানি না প্রদেশ কংগ্রেস অ্যাফিলিয়েটেড বক্তব্য, না এআইসিসি অ্যাফিলিয়েটেড বক্তব্য। অধীর রঞ্জন চৌধুরী এখন যদি ফ্রিল্যান্সে শুভেন্দু অধিকারীর সাথে খেলতে চান, সেটা তো তৃণমূল তাকে বাধা দিতে পারে না। এই খেলাটা দীর্ঘদিন ধরে খেলছেন। RSS এর মদতে 2019-এ লোকসভায় জিতেছিলেন। আমি বলেনি, তারপর তুমি বলো প্লিজ, আমি তোমার মাঝখানে ঢুকি না। মুশকিলটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে আগে ঠিক করতে হবে যে এ রাজ্যে বিজেপি বড় বিপদ না মমতা ব্যানার্জিকে হারাতে হবে। অধীর রঞ্জন চৌধুরীর প্রায়োরিটি হচ্ছে মমতা ব্যানার্জিকে হারাতে হবে। তাই অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য হতে পারে না, কারণ অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যকে প্রদেশ কংগ্রেস সভাপতিও মান্যতা দিয়েছেন বলে আমার কাছে খবর নেই, আর এআইসিসি তো গুরুত্বই দেয় না। একটা কথা বলি, সেটা হলো যে বিমান বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছে সেটা গণতন্ত্রের উপর একটা বড় আঘাত। কারণ যেহেতু মাইনারের সেহেতু ইলেকশন কমিশনকে কন্ট্রোল করবেন, এইটা যেমন ঠিক কথা না, আবার সিজিআই কে সরিয়ে দিয়ে কন্ট্রোলটা বিজেপি নেবে, এটাও ঠিক কথা না। কিন্তু ব্যাপারটা হয়েছিল আমাদের যদি অনুপ্রবেশ হয়, অনুপ্রবেশ হলে পরে লাভ মেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে কেউ পড়েন না, বা অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে গিয়ে লাভ মেরে পড়েন না অন্য রাষ্ট্র থেকে। সুতরাং আসে বর্ডার প্রোটেক্টকেই। তাহলে বর্ডার যারা পাহারা দিচ্ছেন তারা সেইভাবে পাহারা দেন না কেন, যাতে তারা মানে না আসতে পারে। এবার ঘটনা হলো 2011-এর পর থেকে সেন্সাস হচ্ছে না, বিজেপির ছেলেরা অনুপ্রবেশ রোহিঙ্গা কোথা থেকে খুঁজে পাচ্ছে সেটারও তো একটা তথ্য দেওয়া উচিত বা তথ্য দেওয়া উচিত। কারণ হচ্ছে 2011-এর পর থেকে আজ পর্যন্ত সেন্সাস হয়নি, অথচ বিজেপির ছেলেরা বলে যাচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের এখানে ঢুকছে। যদি ঢুকে থাকে তাহলে পরে বর্ডার সিকিউরিটি ফোর্সকে বলা উচিত। আমি এইখানে একটু প্রীতমের কাছে আসবো যে প্রীতম, প্রথমত প্রশ্ন উঠছে যে যদি অনুপ্রবেশ হয়ে থাকে তার দায় কার? বর্ডার সিকিউরিটি ফোর্সের, এক। দুই, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, আরো বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে যেখানে তোমাদের বক্তব্য যে এরাজ্যে 17 লক্ষ রোহিঙ্গা ঢুকে পড়েছে, গোটা বিশ্বে যদি রোহিঙ্গাদের সংখ্যা দেখা হয় সেটা কত? না, প্রথম কথা হচ্ছে যে বর্ডার সিকিউরিটি ফোর্সের তো অবশ্যই দায়, কিন্তু যখনই 100% জমিটা দিয়ে দেবো, আমরা পুরো কাটাতরটা দিয়ে দেবো, 100% ওখানে সার্ভেলেন্সটা হবে, তখন আমরা দায় নেবো এবং বলবো। কিন্তু মানে আমি ওটার রেসপন্সিবিলিটি একদম ডিনাই করতে পারি না, তার কারণে দেখেছি চুরির ব্যাপারে, বিভিন্ন চোরাচালানের ব্যাপারে বর্ডার সিকিউরিটি ফোর্সেরও ডিজিকে ধরে অ্যারেস্ট করে রাখা হয়েছে। সুতরাং তাদেরও দায় আছে 100%। কিন্তু কথাটা হচ্ছে যে মমতা ব্যানার্জি কোথা থেকে ডেটাটা পেলেন 17 লক্ষ, ওনাকে কে বলেছেন আমি জানি না। কিন্তু কথাটা হচ্ছে আজকে দেখা যাচ্ছে আমাকে জাস্ট এইটুকু জাস্ট অরূপদা বা পুরো ইন্ডিভিজুয়াল বলতে পারে, একই তো ব্যাপার। তার কারণ হচ্ছে ধরুন যেই কারণে আজকে আমার যেখানে বাড়ি আর কি সাউথ সিটির পাশে আপনার এই লর্ডসের মোড়ে, ওখানে 40 বছর ধরে কিছু বাঙালিরা, যারা বাঙালি তারা ওখানে দোকানদারি করতো, সেটা ভেঙে গুড়িয়ে তুলে দেওয়া হয়েছে। এখন কি দেখো আজকে তৃণমূল কংগ্রেসের সাংসদদের পক্ষ থেকে সংসদের 2 কক্ষেই নোটিশ দেওয়া হয়েছিল যে এই বাঙালিদের ওপর যেভাবে নিশানা করা হচ্ছে সেটা বিভিন্ন রাজ্যে, সেটা নিয়ে আলোচনা হোক। সেই প্রস্তাব খারিজ হয়ে গেছে কেন?
সেটা কেন খারিজ হচ্ছে সেখানকার স্পিকার বলতে পারবেন, আমি তো স্পিকার না। কিন্তু কথাটা হচ্ছে যে মমতা ব্যানার্জিরই ভাই আপনার স্ট্যালিন, তার রাজ্যে সবচেয়ে বেশি আপনার অনুপ্রবেশকারী মুসলমানদের ধরা হয়েছে এবং সেখান থেকে পুশব্যাক করা হয়েছে। চ্যানেলের সাথে কোনো কথা বলতে পারবো না। প্রীতমকে হোমওয়ার্ক করতে হবে। বিএসএফ এর ডিজি অ্যারেস্ট হয়নি, একজন কমান্ডেন্ট। ডিজি অ্যারেস্ট হলে তো তার উপরওয়ালা অমিত শাহর পর আরো দায় বেশি চাপত। আর আজকে খগেন মুর্মু পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে স্বীকার করে নিয়েছেন যে বাংলা বললেই বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হচ্ছে, এর বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতেই হবে। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করছি। বাংলা বলছে, দেখতে থাকুন কলকাতা টিভি।